আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামীকাল 12ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের ভাষায় পৃথিবীর সেরা নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আজকে বাংলাদেশ থেকে খবর পেলাম, ঢাকার বন্ধুরা বলল ঈদের চাইতেও নাকি ঢাকা আজকে ফাঁকা। সারা বাংলাদেশ থেকে খবর পেলাম যে সারা বাংলাদেশের একই অবস্থা, সারা দেশটাই থমথমে। কি হতে যাচ্ছে সবার মনের মধ্যে একটা অজানা ভয়, আতঙ্ক, একটা সংশয় কাজ করছে। উৎসব মুখর পরিবেশে সেরা নির্বাচনের আগে কেন শহর জুড়ে এই কবরের নিস্তব্ধতা, কেন অবিশ্বাস্য নীরবতা? এটাই ইউনূস ম্যাজিক। সব দল প্রস্তুত। আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে এই নির্বাচন তার গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই হারিয়েছে। এই নির্বাচনের যে ফলাফল আমরা পাব সেটা বাংলার মানুষের সবার মতামতের প্রতিফলন নয়, কারণ এই মুহূর্তে 50 থেকে 60% ভোটার আওয়ামী লীগকে ভোট দিত বিভিন্ন জরিপ থেকে যতদূর আমরা জেনেছি। 50 থেকে 60% ভোটারকে আপনি বাইরে রেখে আপনি একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনী ফলাফলের যেটা আমরা পাবো সেটা তো বাংলাদেশের সর্বস্তরের মানুষের মতামতের প্রতিফলন নয়। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন যে বাংলাদেশ পরিবেশ স্থিতিশীল হবে, গণতান্ত্রিক যাত্রা আরো মসৃণ হবে, তাহলে তাদের এই ধারণাটা সম্ভবত ভুল। আমার ধারণা এই প্রহসনের নির্বাচনের পরে বাংলাদেশ আরো অস্থিরতার মধ্যে গিয়ে পড়বে, আরো অস্থিতিশীল অবস্থায় পড়বে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি গভীর খাদের মধ্যে পড়বে। তারপরে অনেকে বলছেন যে অন্তত এই যে জাতির উপরে জেকে বসা ডক্টর ইউনূস তো বিদায় হবে। ডক্টর ইউনূস গত 17 মাসে দেশটার রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সবকিছুকে এমনভাবে গুঁড়া গুঁড়া করেছেন, ধ্বংস করেছেন যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক এই বাংলাদেশকে চালাতে খুব কষ্ট হবে। ডক্টর ইউনূসের বিদায় যদি তিনি যান তাহলে হয়তো সেটাই একমাত্র প্রাপ্তি হবে। গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির, ছাত্র দলের অনেককে বের করে দেওয়া হয়েছে। বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা হার্ট ফেল করে মারা গেছেন। জামাত নানানভাবে চেষ্টা করছেন এই নির্বাচনে জয়লাভ করতে, ক্ষমতায় আসতে, কিন্তু জামাতের সেই স্বপ্ন পূরণ হবে না। যেটা এখন জানা যাচ্ছে যে জামাত হয়তো 50টার মতো সিট পেতে পারে, কিন্তু জামাত তাদের পছন্দের ডিসি বসিয়েছেন বিভিন্ন জেলায়। 64টা জেলার শোনা যায় যে 58টা জেলায় জামাতের সমর্থক ভিসি। বিভিন্ন জেলায় যে এসপিদের পদায়ন করা হয়েছে অধিকাংশই জামাতের বলে জামাত সূত্র দাবি করছে। কিন্তু আজকের 2-3টা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত। নইলে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁওয়ের জামাতের আমির বেলাল উদ্দিন সাহেবের ব্যাগের মধ্যে 50 লাখ, কেউ বলে 74 লাখ টাকা পাওয়া গেছে। এই টাকাটা ধরা হয়ে এটা মিডিয়া কাভারেজ দেওয়া হলো। জামাত সংবাদ সম্মেলন করে বলছে এটা তার ব্যক্তিগত টাকা। এই বেলাল উদ্দিন সাহেব, এই যে আমির, তিনি একটা মাদ্রাসার শিক্ষক। তার এত টাকা, তিনি ব্যবসা করেন বলে শুনেছি। মাদ্রাসা শিক্ষক, আবার গার্মেন্টস ব্যবসা করে। তিনি 50 লাখ টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে। কোন ব্যবসায়ী 50 লাখ টাকা ক্যাশ নিয়ে চলাফেরা করে বলেন তো? আমাদের একটা কিছু বলল আর আমরা সেটা বিশ্বাস করে থাকলাম। নির্বাচনের এই যে টাকা,
জামাত আমি গতকালই বলেছি, কোথাও কোথাও বিশেষ করে ঢাকা 15 যেখানে জামাতের আমির ইলেকশন করছে, পরিবার প্রতি 15,000 টাকা দেবে। এছাড়াও তারা সারা দেশব্যাপী টাকা দিয়ে ভোট কিনছে। আজকে ফেনীর দাগনভূঞায় এক জামাত নেতার বাসার থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। জামাত এবার কিন্তু অনেক ব্যালট পেপার, একদম রিয়েল ব্যালট পেপার তাদের দখলে নিয়েছে। নির্বাচন কমিশনের সহায়তায় তারা বেশ কিছু ব্যালট পেপার নিয়েছে এবং তারা যেটা প্ল্যান করেছে, তাদের খুব বিশ্বস্ত যেসব অনুসারী ভোটার আছে তাদের কাছে তারা এক সেট গণভোট এবং সংসদ নির্বাচনের এক সেট ব্যালট পেপার দিয়ে দিবে, আর এক সেট সে নির্বাচনী কেন্দ্রে গিয়ে নেবে। তার মানে সে যখন সাবমিট করবে তখন সে ডাবল ভোট সাবমিট করবে, এবং তারা এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করছে যে কোন কেন্দ্রে কত এক্সট্রা ভোট সাবমিট করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা হচ্ছে, বলা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে একটা ম্যাজিস্ট্রেট থাকবে, কিন্তু সন্ধ্যার পরে সেনাবাহিনী সাধারণত একা মুভ করবে ভোটের দিন, কাল 12ই ফেব্রুয়ারি, এবং তখন এই কিছু কিছু সেনাবাহিনীর সদস্য তারা ওই ভোট কেন্দ্রে মিলে ওই কিছু ব্যালট তারা, যেহেতু বলেছি তাদের কাছে অতিরিক্ত কিছু ব্যালট আগেই দেওয়া আছে, সেই ব্যালটে সিল মেরে তারা সেইগুলো ব্যালট বাক্সে ভরবে। সেখানে আর্মি তাদের সহায়তা করবে বলে কেউ কেউ দাবি করছেন। এদিকে অপরাধী চক্র, কিশোর গ্যাং তারাও সক্রিয় রয়েছে। কালকে নির্বাচনের অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে। 68টা আসনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আমরা বলছি না, এটা পুলিশের আইজি পর্যন্ত স্বীকার করছেন, এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে। নির্বাচন কমিশনের একজন কমিশনার বলেছেন 50% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো উৎসবমুখর পরিবেশের বিশ্বের সেরা নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয়, 68টা আসনে যদি জঙ্গি হামলার আশঙ্কা করা হয়, তাহলে ওই নির্বাচনে কে ভোট দিতে যাবে? আওয়ামী লীগ তো ভোট বর্জন করেছে, এবং আওয়ামী লীগের লোকজন সমর্থকরা ভোট দিতে যাবে না। দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। যদি কেউ ভোট দিতে যায় আওয়ামী পন্থী কোনো কারণে, তাকে বলা হয়েছে সে যেন না ভোট দেয়, এবং সংসদ নির্বাচনের অংশে সে যেন জামাত বিএনপির বাইরে কাউকে ভোট দেয় বা একাধিক ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করে আসে। এই নির্বাচনে আওয়ামী লীগকে জোর করে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তারপরেও দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগকে ঘিরেই সব আলোচনা হচ্ছে, এবং সব প্রার্থীরা মনে করছে যে আওয়ামী সমর্থকদের ভোট তারা পাবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা পাবে না। কাল প্রচুর সহিংসতা হবে, প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে, প্রচুর রক্তপাত হবে, এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে। তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে এই নির্বাচনটি, এই প্রহসনের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন কিনা সেটা আপনি আরেকবার ভাবুন। আপনি যদি আওয়ামী লীগের সমর্থক কর্মী হন তাহলে দলীয় সিদ্ধান্তে আপনি ভোট দিতে যাবেন না। আপনি যদি সাধারণ জনতা হন, আপনি যদি মনে করেন যে গত 17 মাসে ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করেছে, এবং এই গণভোটের মধ্য দিয়ে, আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে সংবিধানটি করা হয়েছিল, সেই সংবিধানটাকেও কাটাছেঁড়া, মোটামুটি ধ্বংস করা হবে, তাহলে আগামীকাল আপনি নিশ্চয়ই ভোট দিতে যাবেন না। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, তারা এই বাংলাদেশকে রক্ষা করবার জন্যই আগামীকাল 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা বর্জন করব। আর যদি কেউ যান, সাবধানে থাকবেন, নিজের জানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন। এবং কালকে আরো কিছু ঘটনা ঘটবে, দেখবেন বেশ কিছু প্রার্থী দুপুরের পর থেকে প্রার্থিতা প্রত্যাহার করা শুরু করেছে এই নির্বাচনের মান, কোয়ালিটির প্রশ্ন তুলে। অলরেডি বিকাশ নুরু, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এবং ডাকসুর ভিপি ছিলেন, নুরু অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে এইভাবে নির্বাচন হলে তিনি হয়তো কাল উইথড্র করতে পারেন। সুতরাং প্রিয় বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন, অলরেডি আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু এই ভোট বর্জন করেছি। আমরা অধিকাংশই ভোটার হিসেবে নিবন্ধনই করিনি। তারপরে যে
মাত্র 5%-এর মতো ভোটার হিসেবে নিবন্ধন করেছিল, তার মধ্যে আবার 2% ভোট দেয়নি। সুতরাং ওভারঅল মাত্র 3%, 97% প্রবাসী এই ভোট বর্জন করেছে। সেখান থেকে এই ট্রেন্ডটাই বাংলাদেশের মানুষের কাছেও আমরা আশা করছি। আমরা আশা করি যে 10, 15 বা 20% ভোট হতে পারে। কিন্তু যে যা ভোটই দিক, অনেকে আমাকে বলেন ভাই ভোট কেন্দ্রে যাব, গণভোটে না দেবো না। আপনার হ্যাঁ নাতে কোনো কিছু থেমে থাকবে না। আমি তো অনেক জায়গায় বলেছি যে গণভোট পাবে 70-10% বেশি, আর পুরো বাংলাদেশের আসন কে কোন পার্টি কত পাবে এগুলো মোটামুটি একটা নির্ধারিত হয়ে আছে। এর মধ্যে আপনারা যা দেখছেন এগুলো সবই স্ক্রিপ্টের অংশ, মেটিকুলাস ডিজাইনের অংশ। বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন, তার সামনে ভীষণ অনিশ্চয়তা। এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় হলো কালকের নির্বাচন বর্জন। একটা হাস্যকর প্রহসনের নির্বাচন হবে। সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে, উদ্বেগ প্রকাশ করেছে, এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না, কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে যে সেরা নির্বাচনের নামে কেমন প্রহসনের, কেমন হাস্যকর একটা নির্বাচন হয়েছিল। সে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনকেও হার মানাবে আর এই 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে ঐতিহাসিকভাবে টাকার খেলা চলছে। সৈয়দপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, চান্দনা এসে বিপুল পরিমাণ টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা ধরা পড়েছে। কোথাও টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে স্থানীয় জনতার হাতে, কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে নির্বাচনের আগের দিন প্রায় 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বিলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনায় হইচই পড়ে গেছে। জামাত ইসলামী অবশ্য দাবি করেছে ব্যবসায়িক কাজে নিয়ে যাওয়া এই টাকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরে 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বেশ কয়েকটি জায়গায় হামলা এবং অস্ত্রসহ আটকের ঘটনা ঘটেছে। দর্শক, এসব দৃশ্যমান বা যেসব ঘটনা মিডিয়াতে উঠে আসছে তার বাইরে পর্দার আড়ালে চলছে বেশ কিছু নাটকীয় ঘটনা। 11 ফেব্রুয়ারি সকাল থেকে কূটনৈতিক পাড়ায় দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি বৈঠক। প্রশ্ন হলো, ভোটের আগে কি এমন বিষয় যেটি নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে দৌড়ঝাঁপ? একাধিক সূত্র বলছে, গত কয়েক মাস ধরে জামাত ইসলামের জোটের পক্ষ থেকে বিএনপিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি নিয়ে চূড়ান্ত নিশ্চয়তার জন্য চলছে এসব নাটক। জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে চলছে সমঝোতার চেষ্টা। নির্বাচনের দিন আর ভোটের পর দুটি বিষয় নিয়ে চলছে এই সমঝোতার চেষ্টা। শেষ পর্যন্ত এই সমঝোতা না হলে ভোটের মাঠের উত্তাপ আর সহিংসতা অনেক গুণ বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়ার খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে, ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। চট্টগ্রাম 14 আসনের চান্দনা উপজেলায় নগদ 10.5 লাখ টাকা সহ একটি মাইক্রোবাস জব্দ করে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আব্দুল বরিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 11 ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা 2 লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালিকে আটক করা হয়। হেলালি কুমিল্লা 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোট কেন্দ্রের প্রধান সমন্বয়ক। তবে বেশি হইচই ফেলেছে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা নিয়ে আটক হওয়ার খবর। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন বেলাল উদ্দিন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় 60 লাখ, এটি তার ব্যবসার টাকা। জামাত ইসলামের পক্ষ থেকে তৎক্ষণাৎ সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবি করা হয়, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির
বিলাল উদ্দিনের কাছে টাকা তার ব্যবসার। এই টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না বলে দাবি করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামাতের একটি সূত্র বলছে, ভোটের আগের দিন বিলাল উদ্দিনের আটকের ঘটনাটি দলটিকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। টাকা বিলানোর ঘটনা ছাড়া 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় হামলা ও অস্ত্রসহ ধরা পড়ার ঘটনা ঘটেছে। সিলেটের সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকায় একটি বাসা থেকে সংঘর্ষের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, জামাতের নেতাদের পক্ষ থেকে এই সরঞ্জামাদি এনে রাখা হয়েছিল। কুষ্টিয়া 2 আসনে একটি ভোট কেন্দ্র থেকে 2টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় মুস্তাফিজুরের বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দর্শক, ভোটের একদিন আগে এসব খবর মিডিয়াতে এসেছে কিংবা ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এসব ঘটনার বাইরে পর্দার আড়ালে ঘটছে বেশ কিছু ঘটনা। বিশেষ করে কূটনৈতিক পাড়ায় চলছে বড় রকমের দৌড়ঝাঁপ। সকাল 10:15 থেকে 10:55 পর্যন্ত বৈঠক হয় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রায়ালের সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মার। বৈঠকটি বারিধারার ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে কানাডিয়ান হাই কমিশনে 4টি দেশের দূতাবাসদের বৈঠক হয়েছে। ওই বৈঠকটিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার কাউন্সিলর স্টুয়ার্ট পাওয়েল, নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কোর স্টুয়েটেন, ইতালি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ফেডেরিকা জাম্পার্লি। এর পরপরই ভারতীয় হাই কমিশনের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12:30টায় জামাত ইসলামের একটি অনুষ্ঠানে বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা যান। সেখানে তারা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ও দলটির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিকীর সাথে বৈঠক করেন। বৈঠকটি বনের একটি হোটেলে 12 তলায় অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠক শেষে কূটনীতিকদের একটি দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলেছে। প্রশ্ন হলো, ভোটের আগের দিন হঠাৎ করে কূটনীতিকদের এমন দৌড়ঝাঁপ কেন? কি নিয়ে তারা একদিকে নিজেদের মধ্যে, অন্যদিকে বড় 2 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর বৈঠক করছেন? জানা গেছে, দুটি বিষয়ে বড় 2 দলের মধ্যে সমঝোতার জন্যই চলছে এমন দৌড়ঝাঁপ। ভোটের দিনের সমঝোতার বিষয়টি হলো আসন ভাগাভাগি। একটি সূত্র বলছে, জামাতের 11 দলীয় জোটে জামাত ছাড়া বাকি দলগুলোর প্রার্থীদের মাঠের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এনসিপি যেসব আসনে প্রার্থী দিয়েছে, সেই আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি, জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্রকে ভোট দিতে পারে। অন্যদিকে সামাজিক মাধ্যমে জামাত ইসলামী যে হাইপ তুলতে পেরেছে, মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলছে। ফলে জামাতের 11 দলীয় জোট চাইছে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে ভোট শুরু হওয়ার আগে নিজেদের অবস্থান নিশ্চিত করতে। বিশেষ করে জোটের শীর্ষ নেতাদের অনেকে ভোটে হেরে গেলে বড় রকমের ইমেজ সংকটে পড়তে পারে। বেহেশতের টিকিট ও নারী ইস্যুতে দলটির বেশ কয়েকজন নেতা বিতর্কিত মন্তব্য করায় পরিস্থিতি আরো দুর্বল হয়ে পড়েছে। সূত্রগুলো বলছে, আসন ভাগাভাগির প্রস্তাবটি জামাত ইসলামের পক্ষ থেকে অনেকদিন আগেই বিএনপিকে দেওয়া হয়েছিল। এই প্রস্তাবের পক্ষে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে ম্যানেজ করার চেষ্টা করেও সফল হয়নি। জামাতের পক্ষ থেকে সমঝোতার আরেকটি ইস্যু হলো ভোটের পরে জাতীয় সরকার গঠন করা। এই প্রস্তাবটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আগেই দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর 1 জানুয়ারি দলটির গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান। সে সময় জামাত নেতা বৈঠক করেন বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও জামাত নেতা নির্বাচনের পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেছিলেন। বৈঠক শেষে জামাতের আমির সাংবাদিকদের বলেছিলেন, 5টা বছরের জন্য একটি জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও চিন্তা করা দরকার। সেদিন তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বসবেন।
খোলা মনে কথা বলবেন। যদিও জামাত নেতা তার ওই দিনের বক্তব্যে নির্বাচন পরবর্তী সরকার কাঠামো নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি, কিন্তু নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসতে চাওয়ার বিষয়টি তখন থেকে নানা আলোচনার জন্ম দেয়। অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনের পর জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে। সবশেষ রয়টার্স এবং ডয়েচে ভেলে বাংলাকে দেয়া দুটি সাক্ষাৎকারে তারেক রহমান জামাতকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব একদম উড়িয়ে দিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামীর সঙ্গে জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তারেক রহমান মনে করছেন বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম, তাই জামাতের প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বিদেশি দূতাবাসগুলো চেষ্টা করে গেছে। দেশে আসার পর প্রথম দিকে তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক থাকলেও পরে নিজের অবস্থান থেকে সরে আসেন। বিএনপির একটি সূত্র বলছে বিষয়টি নিয়ে দেশি বিদেশি অনেক পক্ষের সাথে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষে জামাতের সাথে ঐক্যমত্যের সরকার গঠন করা সম্ভব নয়। এটি করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে পুরোপুরি। আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার কারণে তখন নির্বাচনটি একটি প্রহসন ও নাটক হিসেবে গণ্য হবে। সে কারণে বিএনপিকে তার অবস্থানে অনড় থাকতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক একটি পক্ষ থেকে বিএনপির উপর চাপ আছে যাতে জামাতের সাথে জোট করা না হয়। ভোটের আগে শেষ মুহূর্তে সেটি নিশ্চিত করতে চায় বিদেশি শক্তিগুলো। জামাতের একটি সূত্র বলছে শেষ মুহূর্তে সমঝোতা না হলে ভোট নিয়ে তারা যেসব বিকল্প ভেবে রেখেছে সেগুলোর দিকে আগাতে হতে পারে। মুখে হ্যাঁ, বাক্সে না, বিএনপির আজব রাজনীতি, এটা আসলে চমৎকার দিয়েছেন। এটাই ঘটতেছে। এরা মুখে বললেও আমিও তো প্রথমে তারেক রহমানের হ্যাঁ বলাতে বিস্ময় প্রকাশ করেছিলাম। বিএনপির অনেকেই বলেছে কিছুদিন অপেক্ষা করেন। আমি এরকমই শুনেছি, তারা উপরে বলবে হ্যাঁ, ভিতরে গিয়ে দিবে না, এরকম আমি শুনছি। জামাত যেমন তার রাজনীতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, তেমনি বিএনপির বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তাদের হলো সাপ ও সাপুরের লড়াই, আমরা দেখতে থাকি। আর আপনি যেটা বললেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এটা তো নির্বাচনই না। সুষ্ঠু কি হবে আর না হবে সেটা তো পরের প্রশ্ন। আপনি দেখেন, এটা সেই বাংলাদেশ যেখানে বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। অথচ বলা হচ্ছে যে এটা নাকি ইনক্লুসিভ নির্বাচন। তো ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে এটা আমরা নতুন করে শিখলাম, যে বাংলাদেশের অর্ধেক লোক যদি আপনি বাদ দিয়ে ইলেকশন করেন, আবার সেই নির্বাচনে আবার পুলিশ ঢুকতে পারবে না, আর্মি ঢুকতে পারবে না, থাকবে শুধু জামাতের শিবিরের চামচারা, থাকবে শুধু আমার ভাবির পোলারা, থাকবে শুধু এই কালাপাড়িরা থাকবে, আর কেউ থাকতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী থাকতে পারবে, তারাই থাকবে। সেই নির্বাচন যে কিভাবে সুষ্ঠু হবে আমরা তো জানি। তবে এবং তারা দাবি করছে এটা নাকি পৃথিবীর ঐতিহাসিক নির্বাচন, এই জন্য লোকে হাসাহাসি করে। আমি বলি যে না ভাই, হাসাহাসি করেন কেন? এটা তো সত্যি পৃথিবীর ঐতিহাসিক নির্বাচন। যে নির্বাচনের আগে পুলিশ ভয়ে পালিয়ে থাকবে, সেনাবাহিনী ভিতরে যাবে না। যে নির্বাচনের আগে প্রার্থী বলে সেনাবাহিনীর লোক তাদের পায়ে ধরে পড়ে থাকে। যে নির্বাচনের আগে পুলিশের সাইড কিক মারে দিনে দুপুরে মঞ্চে। তো এটা তো ভাই ঐতিহাসিক নির্বাচনই হতে যাচ্ছে। আপনারা রাগ করেন কেন? ইউনূস তো ঠিকই বলেছে, কারণ তার নিজের পাসপোর্ট 4টা, তার বিবি 2টা, তার বাচ্চা কে কোন দেশের নাগরিক আমরা কেউ জানি না। আবার শুনতেছি আমার এক ভাবির পোলা আছে নাহিদ, নাকি ফাইদ, সে নাকি কোন দেশের আবার নাগরিকত্ব নিয়েছে। তো এই যে বিষয়গুলো এরকম ঐতিহাসিক নির্বাচন তো আসলে আমরা দেখি নাই। আপনি কোথায় আছে এই যে এত বড় হানা বোর্ডে যতগুলো লেখা আছে, এগুলো পড়তে কতক্ষণ লাগবে? এটাও তো আমরা বুঝি। এটা তো পৃথিবীর ঐতিহাসিক নির্বাচন, কেন আপনারা মানতেছেন না? আসলে তো পৃথিবীর ঐতিহাসিক নির্বাচন, কারণ এটা হলো সেই নির্বাচন যেই নির্বাচনে শুধু আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নির্বাচন তো থাকতেই পারবে না নৌকা মার্কা নিয়ে। এমনকি তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে আপনি করতে দিবেন না। তো তাহলে এটা তো ঐতিহাসিক নির্বাচন। এটা তো ঐতিহাসিক নির্বাচন না যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও পাবলিককে মেরে ফেলে, দিনে দুপুরে মারামারি করে, কাটাকাটি করে, কোনো কিছুই হয় না তাদের বিরুদ্ধে। তো এটা তো ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। ঐতিহাসিক নির্বাচন না হলে কেউ বলতেছে যে ব্যালট পেপারে নাকি সিরিয়াল নাম্বার নাই। এটা ঐতিহাসিক নির্বাচন না। এমনই ঐতিহাসিক নির্বাচন যে বাংলাদেশের মানুষ এইখানে নির্বাচনের কোনো আগ্রহই প্রকাশ করতেছে না। এটা ঐতিহাসিক নির্বাচন না। অবশ্যই ঐতিহাসিক নির্বাচন। জি, কাজ করেন। ডক্টর ইউনূস
15 কোটি তার সম্পদ না, আরে আমরা 150 কোটি টাকা দিব, দিয়ে আরে বিদায় করে দিতে চাই, রাজি আছে কিনা জিজ্ঞেস করেন তো। তার সম্পত্তি, আরে ভাই হাজার হাজার কোটি টাকার মালিক লেখে 15 কোটি, বিটলেমি করার আর জায়গা হয় না। মানে হাসতেও পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারে আমি, সে তো 15 লেখছে, আপনারা তাকে 150 কোটি টাকা দিয়ে বের করে দেন দেশ থেকে, রাজি আছে কিনা জিজ্ঞেস করেন। আমরা তার তার কোনো টাকাই যেহেতু নাই, আমরা তার 150 কোটি টাকা আরো দিয়ে দিতে চাই, চলে যাবে কিনা সাইন দিয়ে, যে তার এই দেশে কোনো সম্পত্তি নাই, আমরা একটু দেখতে চাই। ফাজলামি করার, আমরা তো জানি এই দেশে এমন লোক আছে যার ব্যাংকে শত শত কোটি টাকা, সে লেগেছে তার আয় নাকি মাসে 50,000, মানে আমার চাইতেও কম। একটা লোক লেখছে, আমি দেখলাম নির্বাচনী হলফনামায়, সবাই জানে তার ব্যাংকে শত শত কোটি আছে, 50,000 নাকি সাইডে, মানে বছরে তো 3 লাখ টাকা ইনকাম। মানে কি বলবো, আর আমার ঘর ভাড়াও তার চেয়ে বেশি আছে। ঠিক আছে, এত দরিদ্র হয়ে গেছে, সে নির্বাচন করতে আসছে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে না। মানে এই দেশে না, এই যে হলফনামা হইলো আরেকটা পাটপারি। এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশে হইলে শুধুমাত্র হলফনামা দেওয়ার জন্য প্রত্যেকেই 5 বছর 7 বছর 10 বছর করে জেল কাটতো। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, মানে শুরুতেই, নির্বাচনের শুরুতেই পাটপারি, শুরুতেই বদমাইশি, মানে বিসমিল্লাতেই গলত, মানে একেবারে বিসমিল্লাতেই গলত। এই হলফনামাগুলোর বিরুদ্ধে প্রত্যেকের নামে মামলা করা উচিত। একেবারে যারা যারা নির্বাচন করতেছে, জামাতের আমির বলেন, এই বুইরা খাটাস বলেন, সাদা শকুন বলেন, এর থেকে শুরু করে এমনকি তারেক রহমান, সবার বিরুদ্ধে মামলা করা উচিত। প্রত্যেকেই মিথ্যা কথা বলেছে, প্রত্যেক প্রার্থী বাংলাদেশের এই মুহূর্তে এই ভুয়া নির্বাচনের, এই বদমাইশি নির্বাচনের, এই স্বাধীনতা বিরোধী নির্বাচনের যারা যারা নির্বাচনের হলফনামা, মামলা করার একটা অপশন দিতে হবে আমাদের। সেটা যে কোনো হয়, শুধু যে এখন তা না, এই হলফনামা হইলো 1 নম্বর। এই হলফনামা হইলো আসল বদমাইশ, এখান থেকেই শুরু হয় বদমাইশের বিসমিল্লাহ, দুর্নীতির বিসমিল্লাহ, তারপর আপনার বাটপাড়ির বিসমিল্লাহ, লুটপাটের বিসমিল্লাহ হইলো এই হলফনামা। প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এমনকি আগেও যারা নির্বাচন করছে তাদের আবার রিভিউ করা উচিত, যে তোমরা কি আসলেই এই টাকার মালিক কিনা। সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ শুনেন, আইয়ুব খানও কিন্তু মনে করেছিল ইলেকশনে বঙ্গবন্ধু জিতবে না, নৌকা মার্কা জিতবে না। তা ইউনূস যদি মনে করে যে জামাত জিতবে, বিএনপি জিতবে না, কিন্তু আমরা জানি ভোটের রাজনীতিতে জামাত টিকতে পারবে না, আর জোর করে বসাইতে পারবে না। আমার কাছে 1 সপ্তাহ আগেও যে ব্যক্তিটি বলেছিল যে জামাত ভাই ক্ষমতায় যাবে, আপনারা যাই বলেন, সেই ব্যক্তিটি আজকে বিকেলে ফোন দিয়ে মেসেজ করেছে প্রথমে যে না ভাই, বিএনপি ক্ষমতায় যেতেছে। মানে কট্টর লোকটা উল্টা গেছে এখনই। তো ভোটের রাজনীতিতে এরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, তাই যে কোনো সময় পালিয়ে যেতে পারে। কারণ বিএনপির চেহারাটা 12 তারিখের পরে কিন্তু এই চেহারা থাকবে না, আমি বারবার বলে আসতেছি। বিএনপি কিন্তু মাথা নত করতে 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 মাথা, এখন তারা তাদের সেজদা, অর্থাৎ এখন নাহিদকে সেজদা দেয়, আমার ভাবির পোলা কালাপাড়াকে সেজদা দেয়, পাটোয়ারিকে তারা সেজদা দেয়, ডক্টর ইউনূসকে তারা কুর্নিশ করা শুরু করে দিয়েছে। এত নুইয়ে গেছে তারা, জামাতকে সেজদা মারে। শুধু তারা 12 তারিখের অপেক্ষায় আছে। কেন একবার তারা ডিসেম্বরে ভুল করেছিল, ওই ওই এই জামাতের আমিরের সাদা শকুনের পরামর্শে, চালাকিতে ইউনূসকে দিয়ে তারেক রহমানকে লন্ডনে ম্যানেজ করা। তারা একবার ধরা খেয়েছে, অলরেডি 7 বার বেচা হয়ে গেছে। আপনি জানেন, আপনারা এখানে ছিলেন, তখন ছিলেন তিনি বিএনপির মেজর আখতারুজ্জামান, এখন তিনি জামাতি মেজর আখতারুজ্জামান। তো জামাতি মেজর কিন্তু এসে বলছিল যে জামাত তাকে 7 বার বেচা দিবে। তো জামাত তাকে 70 বার বেচা দিয়ে ফেলছে, এটা বিএনপিরা জানে। বিএনপির মাথা নিচু করতে করতে তাদের বান্দর যতগুলো ছিল, ইন্দুর বান্দর তেলাপোকা যা ছিল, সব তাদের শরীর বেয়ে মাথায় উঠে গেছে। তারা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা, রূপটা দেখতে পারবেন 12 তারিখের পরে। এগুলোকে ওই যে আম তারেক গাল বলা, আম তারেকের মতো বলি, ফুটবলের মতো শঠায় এদের মান্ডা খালে পাঠাবে, আপনি নিশ্চিত থাকেন। আর আওয়ামী লীগ যখন আসবে না, সব এই ইন্দুর বান্দরের সাথে হনুমানকে ফুটবলের মতো শঠায় মান্ডা খালে পাঠাবে। অপেক্ষা করেন, দেখতে থাকেন। 12 তারিখে খেলা, নির্বাচন হলেও না হলেও এটা একটা ফাঁদ। এই 12 তারিখে একটা ফাঁদ, যারা যারা মনে করতেছে এটা তারা উত্তরণ করে যাবে, পালিয়ে যাবে, চলে যাবে, সবার জন্য একটা ফাঁদ। 12 তারিখে দেখতে পারবেন। 13 তারিখে আপনার চ্যানেলে এসে আসল কাহিনী জানাবো। ভালো থাকবেন। আমার বক্তব্য হচ্ছে, এটা তাদের একটা নয়া নাটক। তাদের কাজ তো শেষ। এই জামাতের ভিসিকে, এই যে শিবির ক্যাডার নিয়ে যে রেতন নিয়োগ দিয়েছিল যাতে এখানে শিবিরের ভিপি বানানো হয়, তার তো এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে। সে তো এখন চলে যাবে, এটাই স্বাভাবিক। সে তো যাবেই। বরং একটা জিনিস বলে দেই, এই নিয়াজিকে এখন এর চাইতে বড় কোনো সুবিধা দেওয়ার জন্য তারা সরিয়ে আনছে। নিশ্চিত থাকেন, এরা বিএনপি না, এরা আওয়ামী লীগ না, যে তার কর্মী বা তাদের যে কাজ করে দিবে তাকে ভুলে যাবে। কে আরো বড় এজেন্ডা দিবে। তুমি সাকসেসফুল হয়েছো, জামাতের লোকদের, শিবিরের লোকদের তুমি নিয়ে আসছো, তাই তোমাকে এরপর অন্য এজেন্ডা দিব আমরা, বড় দায়িত্ব দিবে।
এটা নিশ্চিত থাকেন। এটা আওয়ামী লীগ বিএনপি না যে যোগ্য যে একটা কাজ ভালো কাজ করলো মানে তার দলের পক্ষে কাজ করলো পরে আরো সরাও আরেকজন এরা তা করবে না। এরা কে পরে কোনো এজেন্ডা দিবে, সতর্ক থাকতে হবে আমাদের। আমাদের দৃষ্টি এই নিয়াজি শিবিরের ক্যাডারের দিকে রাখতে হবে যে এরপরে সে কি কাজ করতেছে। আরো পরে কোনো এজেন্ডা দিয়ে তাকে মাঠে নামানো হয়েছে, এ পদ থেকে